আমি ঋষি, বয়স 23, চাকরি খুঁজছি, কিন্তু এখনো তেমন কিছু হয়নি। তাই বেশিরভাগ সময়টাই কাটে বাড়িতে। দাদা সারাদিন অফিসে থাকে, আর সংসারের যাবতীয় দায়িত্ব সামলায় দাদার স্ত্রী, আমার কোয়েল বৌদি। আমাদের সম্পর্কটা অন্যরকম। ছোট ভাইয়ের মতো স্নেহ দেন, আবার আমার ইয়ার্কি আর ঠাট্টায় বিরক্ত হয়। বৌদি, তুমি না হলে দাদার সংসার চলতোই না, তোমায় ছাড়াতে দাদা এক কাপ চাও খুঁজে পেত না। বৌদির চোখ বড় বড় করে বলে ওঠে, যা রে, কত বড় কথা শিখে লেছিস, তুই তো দাদার থেকেও বেশি খোঁচা মারিস। আমি হেসে বলি, আরে আমি সত্যি বলছি বৌদি, তুমি না থাকলে আমি তো একেবারে না খেয়েই শুকিয়ে যেতাম। বৌদি রাগ দেখিয়ে বলে, তাহলে কাল থেকে রান্না করবই না, দেখি তুই না খেয়ে কতদিন টিকে থাকিস। আমরা দুজনেই হেসে উঠি। আসলে এই খুনসুটিগুলোই আমাদের সম্পর্ককে আরো কাছের করে তুলেছিল। কিন্তু তখনও আমি বুঝতে পারিনি এই মজার আড়ালেই ধীরে ধীরে অন্যরকম কিছু জমতে শুরু করেছে। সেদিন বিকেলে বৌদিকে একা একা বারান্দায় বসে থাকতে দেখলাম, হাতে এক কাপ চা, কিন্তু মুখটা গম্ভীর। আমি মজা করে বললাম, কি বৌদি, একা একা বসে সিনেমার নায়িকার মতো ভাবছ নাকি? সে হেসে বলল, নায়িকা? আরে বাবা, নায়িকা তো সুখে থাকে, আমি আছি দাদার দায়িত্ব সামলাতে সামলাতে। আমি অবাক হয়ে বললাম, তুমি এমন বলছো কেন? দাদা তো তোমায় খুব ভালোবাসে। বৌদি একটু চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা তো আছে, কিন্তু সময় নেই। সংসার চালানোই যেন সবকিছু হয়ে গেছে। সারাদিন একা একা থাকতে থাকতে কখনো মনে হয় আমি যেন অদৃশ্য হয়ে গেছি। আমি গম্ভীর হয়ে গেলাম। ছোটবেলা থেকে বৌদিকে সব সময় প্রাণবন্ত দেখেছি, কিন্তু আজ তার চোখের ভেতর এক অন্যরকম শূন্যতা দেখলাম। তাকে সাহস দিতে বললাম, বৌদি, তুমি একা নাও, আমি তো আছি। আমার দিকে তাকিয়ে সে একটু হেসে বলল, হ্যাঁ ঋষি, তুই না থাকলে হয়তো আমি অনেক আগেই ভেঙে পড়তাম। তার সেই কথাটা বুকের ভেতর কেমন যেন একটা আলোড়ন তুলল। তখনও বুঝিনি এই মনের টানাপোড়েনই ধীরে ধীরে অন্য এক গল্পের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। সেদিন দোলের দিন সকাল, দরজার ঘণ্টা বাজতেই মা ব্যস্ত হয়ে গেলেন। দরজা খুলে দেখি কোয়েল বৌদি দাঁড়িয়ে, হাতের রঙের প্যাকেট, ঠোঁটে দুষ্টু হাসি। আমি চমকে উঠলাম, এই বৌদি, সকাল সকাল? তোর কাকিমা আবির খেলবে না, তাই ভাবলাম তুই যদি সাহসী হস তোকে নিয়ে খেলবো। কথা শেষ হতে না হতে বৌদি আমার গালে এক চাপ রং মাখিয়ে দিল। আমি কিচ্ছু বোঝার আগে সে দূর। আমি চেঁচিয়ে উঠলাম, দাঁড়া দাঁড়া, এবার কিন্তু ছাড়বো না। মা দূর থেকে হেসে বললেন, ঋষি, কোয়েলকে বেশি বিরক্ত করিস না। কিন্তু আমি থামবো কেন? তাড়া করতে করতে সিঁড়ির কোণে গিয়ে বৌদিকে ধরে ফেললাম। সে হাঁপাতে হাঁপাতে বলল, আরে ছেড়ে দাও, রান্না আছে, পরে খেলবো। আমি হাসলাম, না বৌদি, এবার রং মাখাবই। একটানে তার হাতে থাকা প্যাকেটটা কেড়ে নিয়ে মাথা থেকে গাল অবধি রং মাখিয়ে দিলাম। রঙে ভিজে সে একটু হোঁচট খেয়ে আমার বুকে এসে পড়ল। মুহূর্তটা যেন থমকে গেল। চোখের দিকে তাকালেই বোঝা গেল ওর ভেতরেও কেমন যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু সে সামলে নিয়ে বলল, উফ, কি দুষ্টু ছেলে রে তুই, একেবারে আমার প্রাণের ওপর চড়াও হয়ে গেলি। আমি হেসে বললাম, আরে বৌদি, দুষ্টুমি না করলে তো সম্পর্কের মজা থাকে না। সে চোখ টিপে বলল, মনে হচ্ছে তুই আস্তে আস্তে দেওরের থেকেও বেশি কিছু হয়ে উঠছিস। আমি অবাক হয়ে গেলাম। ঠাট্টা নাকি মনের কথা সেটা বুঝতে পারলাম না, তবে ওই প্রথমবার মনে হলো বৌদি হয়তো আমাকে অন্য চোখে দেখা শুরু করেছে। দিনগুলো কেটে যাচ্ছিল। শুভদীপ দাদা সকালে বেরিয়ে রাতে ফিরত। কোয়েল বৌদি প্রায় সারাদিন একা থাকত। মাঝে মাঝে আমাকে দিয়ে বাজার করাতো, কখনো ছোটখাটো কাজে ডাকত। একদিন দুপুরে কলেজ থেকে ফিরে শুনলাম, ঋষি, একটু আসবে, বাজার থেকে তেল আনতে হবে। আমি মজা করে বললাম, আরে বৌদি, আমি কি তোমার হ্যাসেলের নৌকর? সে হেসে বলল, তুই না থাকলে আমি কাকে বলবো? অন্য কারো কাছে তো কিছু চাই না। আমি চুপ করে গেলাম। আসলে জানতাম এই একাকিত্বেই বৌদির ভরসার জায়গা আমি। সন্ধেবেলা সাদে দাঁড়িয়ে গল্প হচ্ছিল। হাওয়া খেলতে খেলতে বৌদি বলল, ঋষি, জানিস, কখনো কখনো মনে হয় আমি যেন নিজের বয়সের কাউকে চাই, যে আমার মতো করে হাসতে পারবে, খুনসুটি করতে পারবে। তোর দাদার সঙ্গে সব কথা বলা যায় না। আমি একটু চুপ করে রইলাম, তারপর হেসে বললাম, তাহলে আমি তো আছি তোমার সব কথা শোনার জন্য। সে একটু চুপ করে তাকালো আমার দিকে, চোখে কেমন অদ্ভুত ঝিলিক। তারপর বলল, তুই যদি না থাকতিস আমি হয়তো অনেক আগেই ভেঙে পড়তাম। মুহূর্তটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। আমি জানি আমি শুধু ওর দেওর, কিন্তু মনে হচ্ছিল অদৃশ্য এক বাঁধনে বাধা পড়ছি। সেই দিন থেকে যখনই বৌদির চোখে চোখ রাখি, মনে হয় দুজনের মাঝের সম্পর্কটা আর শুধু ঠাট্টা তামাশায় আটকে নেই, এর ভেতরে লুকিয়ে আছে
অন্য এক অনুভূতির আলো ছায়া। দোলের কদিন পর এক সন্ধ্যায় আমি ছাদে বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখি কোয়েল বৌদি এসে দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ দুধ। এই যে, তুই সারাদিন পড়াশোনা করিস, শরীর খারাপ হয়ে যাবে, খা এটা। আমি হেসে বললাম, ওমা, আমার একটু খেয়াল রাখছো কেন? সে মুচকি হেসে উত্তর দিল, কারণ তুই আমার আপনজন। তুই ছাড়া আমি কথা বলার মতো কাউকেই পাই না। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন একটা আলোড়ন উঠল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ সে বলল, ঋষি, তুই তো অনেক বড় হয়ে গেছিস। মাঝে মাঝে মনে হয় তুই শুধু আমার দেওর নস, আরও কিছু। আমি থমকে গেলাম। ঠাট্টা করছে নাকি সত্যি বুঝতে পারলাম না। আমি হেসে বললাম, আচ্ছা বৌদি, তুমি কি কখনো ভেবেছ আমি তোমার জায়গায় থাকলে কেমন হতো? সে চোখ নামিয়ে নরম গলায় বলল, হ্যাঁ ভেবেছি, কিন্তু সাথে সাথে ভয়ও পাই। সমাজ আমাদের মানবে? আমি কি পারবো? ওর কণ্ঠে অসহায়ত্ব ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত আকর্ষণ, যেন বলতে চাইছে, আমাকে বুঝো, আমার নিজের করে নাও। আমি চুপ করে গেলাম। মাথার ভেতরে যুদ্ধ শুরু হলো। একদিকে নৈতিকতার টান, অন্যদিকে বৌদির এই একাকিত্ব, আর তার প্রতি আমার টান। সেদিন রাতে শুয়ে শুয়ে অনেক ভেবেছিলাম। বুঝলাম আমাদের দুজনার ভেতরেই এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে শুরু করেছে, যেটা আর শুধু ঠাট্টা বা খুনসুটি নয়, বরং এক জটিল টানা পড়েন। চাঁদিপুরে বেড়াতে যাওয়ার আয়োজন হলো। শুভদীপ দাদা অফিসের কাজে সিঙ্গাপুর চলে গেল। ফলে আমি, মা, বাবা, দুই বাচ্চা আর কোয়েল বৌদি মিলে রওনা হলাম। ট্রেনে বসার ব্যবস্থা হলো এমনভাবে আমি আর বৌদি শেষের সিটে পাশাপাশি। মা, বাবা, বাচ্চারা সামনে ঘুমিয়ে পড়ল। আমি ফিসফিস করে বললাম, বৌদি, এখন তো 7 দিন পুরো তোমার সঙ্গে থাকবো, তুমি যেমন চাও আমি তেমন হব। সে হেসে উত্তর দিল, তাহলে মনে রাখো, এই কদিন তুই শুধু আমার দেওর নোস, আমার গোপন বন্ধু। কথাটা শুনে বুক কেঁপে উঠল। চাঁদিপুর পৌঁছে বাগান বাড়িতে উঠলাম। বড় বড় ঘর, খোলা বারান্দা, পাশেই সমুদ্র। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ দরজায় টোকা পড়ল। বুঝলাম বৌদি। দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ল। জানলার পাশে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছিল। আমি পিছন থেকে গিয়ে বললাম, এইভাবে চুপ করে থাকলে ভয় লাগে। সে ঘুরে বাড়িয়ে ধীরে বলল, ঋষি, জানিস, আমি আর পারছি না। সারা জীবন আমি নিজের চাওয়া পাওয়া চেপে রেখেছি। এখন মনে হয় আমি কাউকে চাই যে আমার ভেতরের মানুষটাকে বুঝবে। কথা বলতে বলতে সে কেমন যেন কাছে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই মনে হলো আমরা যেন অদৃশ্য টানে বাধা পড়েছি। আমি কিছু বলার আগেই তার হাত আমার হাতে এসে পড়ল। মুহূর্তটা থমকে গেল। মনে হচ্ছিল আমরা সীমারেখা পেরিয়ে যাব। ঠিক সেই সময়ই হঠাৎ বাচ্চাদের ডাক শোনা গেল পাশের ঘর থেকে। বৌদি দ্রুত হাত সরিয়ে নিল। মুখে এক অদ্ভুত অস্বস্তি। বলল, না, আমাদের উচিত নয়। কিন্তু তুই আমার অনুভূতিটা বুঝলি তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ বুঝেছি, কিন্তু এখনো সময় আছে, ভুল পথে না যাই। সেই রাতে ঘুম এলো না। মনে হচ্ছিল আমরা দুজনেই আগুনের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। এক ধাপ বাড়ালেই সব পুড়ে ছাই হয়ে যাবে। চাঁদিপুরে কাটানো তৃতীয় রাত। বাইরে ঝড় উঠেছিল। সমুদ্রের ঢেউ ভয়ঙ্কর শব্দে আছড়ে পড়ছিল তটে। সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। জানলার পাশে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কোয়েল বৌদি এসে দাঁড়ালো। চুপচাপ, কোনো কথা নেই, শুধু চোখ দুটো কেমন যেন ভিজে ভিজে। আমি আস্তে জিজ্ঞেস করলাম, ঘুম করনি? সে মাথা নাড়ল। ফিসফিস করে বলল, ঋষি, আজ আমাকে জড়িয়ে ধরবি? কথাটা যেন বজ্রাঘাতের মতো কানে বাজল। আমি থমকে গেলাম। তবু সেই মুহূর্তে ভেতরের দ্বন্দ্ব হার মানল। আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। বৌদির কাঁধে মুখ রেখা বুঝতে পারলাম সে কাঁপছে। কি এক অদ্ভুত আবেগে! আমরা সীমারেখা পেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকানিতে জানলার কাছে আমাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। একজন বৌদি, একজন দেওর, আর ভেতরে ভেতরে লুকানো অপরাধ বোধ। আমরা দুজনেই হঠাৎ থেমে গেলাম। আমি ধীরে তার হাতটা সরিয়ে দিলাম। কণ্ঠ কেঁপে উঠল, না বৌদি, এ কোথে গেলে আমরা শুধু নিজেদের নয়, সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। দাদা, এই বাচ্চারা, মা, বাবা। কোয়েল স্তব্ধ হয়ে গেল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। বলল, তুই ঠিকই বলেছিস ঋষি, আমি এতটাই একা হয়ে গিয়েছিলাম যে ভুল করতে বসেছিলাম। কিন্তু তুই আমায় থামিয়ে দিলি। আজ থেকে তুই শুধু আমার দেওর নস, আমার আসল ছোট ভাই। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ বৌদি, আমি থাকবো তোমার পাশে, কিন্তু অন্য রূপে, একজন ভাইয়ের মতো, যে তোমার মানসিক ভরসা হবে। সেই রাতে আমরা একে অপরের কাছে সব খুলে বললাম। তার একাকিত্ব, আমার অপূর্ণতা, দুজনের ভেতরের টানা পড়েন। ভোরের আলো ফুটতেই মনে হলো আমরা যেন এক ভয়ঙ্কর ভুল থেকে ফিরে এলাম। চাঁদিপুর থেকে ফেরার পর থেকে আমাদের সম্পর্ক বদলে গেল।
আগের মতো খুনসুটি আর কি আছে, কিন্তু তার নিচে আছে অদৃশ্য এক সীমারেখা আর গভীর শ্রদ্ধা। আর আমি বারবার ভাবি, কিছু ভুলের খুব কাছে গিয়েও যদি মানুষ ফিরে আসতে পারে, সেটাই হলো প্রকৃত জয়। মানুষের জীবনে একাকিত্ব, অপূর্ণতা, চাহিদা, এসব অনুভূতি খুব স্বাভাবিক অনুভূতি। কিন্তু সেই অনুভূতির কারণে যদি আমরা সম্পর্কের সীমারেখা ভুলে যাই, তাহলে তার ফল হয় ভয়াবহ। ঋষি আর কোয়েল প্রায় ভুল করতে বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা বুঝতে পেরেছিল একটা ক্ষণিকের আবেগ হয়তো সবকিছু ভেঙে দিতে পারে। দাম্পত্য, পরিবার, সমাজ সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তাদের ভুল থেমে গিয়েছিল, কিন্তু এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে আবেগের টানে ভুল করতে যত সহজ, সেই ভুল থেকে ফিরে আসতে তত সাহস লাগে। সত্যিকারের ভালোবাসা মানে সীমারেখা মানা, অন্যকে সম্মান করা, এবং সম্পর্ক বাঁচাতে সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মসংযম আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। কোয়েল আর ঋষি নিজেদের ভুল বুঝতে পেরেছিল বলেই তারা হারায়নি, বরং সম্পর্কটা এক নতুন মর্যাদা পেয়েছে। একজন বৌদি আর তার দেওরের বন্ধুত্ব, আর ভাই বোনের মতো মমতা। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই ঝড় আসুক, মানুষ যদি নিজের বিবেকের কথা শোনে, তবে সে ভুলের পথ থেকে ফিরে আসতে পারে। আর সেই ফিরে আসাটাই হলো জীবনের সবচেয়ে বড় জেতা।